আগের পর্বে আমরা ডি ব্রগলির হাইপোথিসিস দেখেছি। আমরা দেখেছি যে একটা মাইক্রো পার্টিকেল সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে দু ধরনের প্রপার্টি থাকে, ওয়েভ লাইক প্রপার্টি এবং পার্টিকেল প্রপার্টি। অর্থাৎ একটা মাইক্রো পার্টিকেলের ওয়েভ লাইক প্রপার্টি থাকতে পারে, এই যুগান্তকারী ধারণা আমাদের সনাতন বলবিদ্যার বিরুদ্ধাচরণ করেছিল, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের কিন্তু বিপক্ষে ছিল। ক্লাসিক্যাল মেকানিক্স এই রকম ঘটনার ব্যাখ্যা করতে পারে না যে একটা মাইক্রো পার্টিকেল ওয়েভ প্রপার্টি থাকতে পারে। অর্থাৎ আমাদের যে চিরাচরিত ধারণা, বিজ্ঞানের যে চিরাচরিত ধারণা ক্লাসিক্যাল মেকানিক্স, তাকে কিন্তু বদলে ফেলার সময় আসলো। সেটা বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হলেও, ম্যাক্রো সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হলেও, মাইক্রো সিস্টেমের ক্ষেত্রে সেটা এফেক্টিভ নয়। তাই তাকে পাল্টানোর এবার একটা প্রয়োজন হয়ে পড়ল। এর সাথে এসে মিশল হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপল। সেই অনিশ্চয়তার সূত্র অনুযায়ী কোনো মাইক্রো সিস্টেমকে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে অবস্থান এবং তার ভরবেগ সম্পর্কে প্রকৃত ধারণা লাভ করা সম্ভব নয়। এই যে আনসার্টেনিটি, এই যে অনিশ্চয়তা, এবং তার সাথে ডি ব্রগলির যে হাইপোথিসিস, এই দিয়ে শুরু হলো নতুন বিজ্ঞানের জয়যাত্রা, যা ক্লাসিক্যাল মেকানিক্সের সম্পূর্ণ অপোজিট। এই নতুন বিজ্ঞান, এই নতুন ধারণাকে বলা হলো কোয়ান্টাম মেকানিক্স। বড় বস্তুর ক্ষেত্রে, ম্যাক্রো পার্টিকেলের ক্ষেত্রে যেমন সনাতন বলবিদ্যা প্রযোজ্য, অর্থাৎ তাতে নিউটনের ল অফ মোশনস গুলো অ্যাপ্লিকেবল, তা কিন্তু ছোট বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ছোট বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলো এই যে নতুন বিজ্ঞান সৃষ্টি হলো ডি ব্রগলি হাইপোথিসিস এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের উপর ভিত্তি করে। এই নতুন বিজ্ঞানকে বলা হলো কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ মাইক্রো পার্টিকেলের বিহেভিয়ার ব্যাখ্যা করতে পারবে কোয়ান্টাম মেকানিক্স, কিন্তু ম্যাক্রো পার্টিকেল, ম্যাক্রো সিস্টেমের ক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটনিয়ান ল অফ মোশনস, এগুলো দিয়েই আমরা ব্যাখ্যা করতে পারবো। কোয়ান্টাম মেকানিক্সের মতে মাইক্রো পার্টিকেল গুলো যখন মোশনে থাকে তারা ওয়েভ প্রপার্টি শো করে, এবং সেই ওয়েভ প্রপার্টি অর্থাৎ তারা কোনো ওয়েভ ইকুয়েশন তো ফলো করবে। সেই ওয়েভ ইকুয়েশনটা কি? এবার বিজ্ঞানী শ্রোডিঙ্গার এরকম একটা ওয়েভ ইকুয়েশন দিলেন যেটা সমস্ত মাইক্রো পার্টিকেল গুলো ফলো করতে পারবে। তাহলে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনও কিন্তু একটা কোয়ান্টাম মেকানিক্সের যুগান্তকারী ঘটনা। সমস্ত মাইক্রো সিস্টেম ইন মোশন, তাদের ওয়েভ ইকুয়েশন আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করতে পারি। এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন, এই ইকুয়েশনটা আসলো কোথা থেকে? এই ওয়েভ ইকুয়েশনটা আসলো কোথা থেকে? বলা হয় যে এই ওয়েভ ইকুয়েশন ক্যান নট বি ডিরাইভড, কিন্তু এই ইকুয়েশনের উপর ভিত্তি করে কোয়ান্টাম মেকানিক্সে যে ব্যাখ্যাগুলো করা হয় সেটা দেখা যায় যে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু এই ইকুয়েশনকে ডিরাইভ করা যায় না। তাহলে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, আমরা বলতে পারি এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। তবে আমরা যদি কিছু অ্যাজাম্পশন করে নিই, কিছু কিছু ব্যাপারকে অ্যাজিউম করে নিই, তবে কিন্তু আমরা এই ইকুয়েশনটা তৈরি করতে পারি। তবে সেটাকে ডিরাইভ করা বলবে না। আমরা যেহেতু কিছু অ্যাজাম্পশন করে তারপরে সেইটাকে ফলো করতে করতে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনে পৌঁছাবো, তাহলে সেটা ঠিক ডেরিভেশন না, সেটা কিন্তু ডিরাইভেশন না, ডেরিভেশন না। সেটা আমাদের জাস্ট একটা ওয়ে টু রিচ শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। তাহলে আমরা সেরকম একটা প্রুফ আজকে করব, সেরকম একটা প্রমাণের দিকে যাব, কিন্তু তোমরা মনে রেখো ওটা কিন্তু কোনো ডেরিভেশন নয়। শ্রোডিঙ্গার ইকুয়েশন ক্যান নট বি ডিরাইভড, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। তাহলে আমরা দেখে নিই যে কি করে আমরা বিভিন্ন জিনিসকে অ্যাজিউম করে সেই শ্রোডিঙ্গার ইকুয়েশনে পৌঁছাতে পারি। কোন ওয়েভ ইকুয়েশনকে আমরা ডেরিভেটিভ ফর্মে এইভাবে লিখতে পারি: d2 phi dx2 equals to 1 by c square
d2 phi d t2. All types of motions can be described by this differential equation. আমাদের ওয়েভ মোশনকেও তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো। এখানে ফাই হচ্ছে ওয়েভ ফাংশন, যেটা শুধুমাত্র এক্স কোঅর্ডিনেটের দিকে প্রপাগেট করছে। টাইম টি সময়ে হয়তো প্রপাগেট করছে, এবং স্পিড অফ দ্য ওয়েভ প্রপাগেটিং সেটা হচ্ছে সি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মেনি সলিউশনস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করে প্রচুর সলিউশন পাওয়া যেতে পারে, যার মধ্যে একটা সলিউশন হলো এটা, phi equals to a sin 2 pi x by lambda minus nu t। এখানে ল্যামডা কি? ল্যামডা হলো ওয়েভলেন্থ, নিউ হলো ফ্রিকোয়েন্সি। এখন এই ইকুয়েশনটা যদি একটা প্রপাগেটিং ওয়েভকে প্রকাশ করে, একটা চল তরঙ্গকে প্রকাশ করে, তবে আমরা বলতে পারি যে এটা এক্স কোঅর্ডিনেট আছে, সেই এক্স কোঅর্ডিনেটের দিকে সেই তরঙ্গটা প্রপাগেট করছে। তাহলে আমরা অপর একটা তরঙ্গ যেটা ঠিক বিপরীত দিক থেকে আসছে তাকে আমরা এইভাবে কনসিডার করতে পারি। আমরা যদি মনে করে নিই ঠিক অপর একটা তরঙ্গ বিপরীত দিক থেকে আসছে, তাহলে দুটো তরঙ্গ কিন্তু মিলিত হবে। মিলিত হলে চলতরঙ্গ একটা এক্স ডিরেকশনের পজিটিভ দিকে যাচ্ছে, আর একটা যেটা ডটেড লাইনে আমি দেখালাম সেটা এক্স ডিরেকশনের নেগেটিভ দিকে যাচ্ছে। এই দুটো চলতরঙ্গ যখন একে অপরের উপর উপরিপাতিত হবে তখন সুপারপজিশনের ঘটনা ঘটবে, অর্থাৎ স্থাণু তরঙ্গ তৈরি হবে। তাহলে যদি এইটাকে আমি যদি বলি যে এক্স এর পজিটিভ ডিরেকশনে যাওয়া একটা তরঙ্গ, তাহলে আমি যেটা এক্স এর নেগেটিভ ডিরেকশনে, যেটা ডটেড লাইনে আমি দেখালাম সেটা যাচ্ছে, তাকে আমি এইভাবে লিখতে পারি। সেটাকে আমি ফাই ড্যাশ ইকুয়ালস টু আমি লিখতে পারি a sin 2 pi x by lambda প্লাস নিউ টি। অর্থাৎ এটাকে মাইনাস দিলে এটাকে আমরা প্লাস দেবো, যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে একটা ওয়েভ আমরা দেখলাম যে এক্স এর পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, এবং আরেকটা ওয়েভ এক্স এর নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। তারা যদি সেম স্পিডে থাকে তাহলে একজন আরেকজনের উপর উপরিপাতিত হবে, এবং যে রেজাল্ট্যান্ট ওয়েভ হবে সেটা কিন্তু স্থাণু তরঙ্গ, অর্থাৎ স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। তাহলে স্ট্যান্ডিং ওয়েভটার ইকুয়েশন আমরা কি পাবো? স্ট্যান্ডিং ওয়েভ আমরা কিভাবে পাবো? আমরা এদের আমরা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড ফাংশনটা নিব। তো সেটা কি করে? আমি যদি দুটোকে প্লাস করে দিই, অর্থাৎ a sin 2 pi x by lambda প্লাস নিউ টি প্লাস এই আগেরটা a sin 2 pi x by lambda মাইনাস নিউ টি। তাহলে আমরা যেটা পাবো সেটা কি হবে? সেটা কিন্তু একটা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড ফাংশন, এটা স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউড ফাংশন হবে, তাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আগেরগুলো কি ছিল? আগেরগুলো ছিল প্রপাগেটিং ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ। তারা কিন্তু একজন এক্স ডিরেকশনে যাচ্ছিল, এক্স এর পজিটিভ ডিরেকশনে যাচ্ছিল, একজন এক্স এর নেগেটিভ ডিরেকশনে যাচ্ছিল। এবার দুজনের সেম স্পিডে মিলিত হলো, তাহলে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হলো, এবং তার রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউডটা কত হবে সেটা আমরা এবার দেখব। তাহলে আমাদের যে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড ফাংশনটা, অর্থাৎ স্ট্যান্ডিং ওয়েভ যেটা আমরা পাবো, তাকে একে যোগ করবো কি করে? তা আমাদের একটা ফর্মুলা জানা আছে, সাইন a sin a cos b, সেটা আমরা কি জানি? সেটা হচ্ছে sin a plus b
এ মাইনাস পি। তাহলে এই সূত্রটাকে, এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব এখানটায়। তাহলে এখানটায় আমরা যদি এই ফর্মুলাটাকে এখানটায় অ্যাপ্লাই করি, তাহলে ফাই এর মান কত আসবে? 2 সাইন এ, এখানে তো 2 পাই কমন আছে, 2 পাই এক্স বাই ল্যামডা কস 2 পাই কমন ছিল, 2 পাই নিউ টি। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু ফাইটা কি? স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউড ফাংশন। সরি, এখানটায় এটা বাদ গেছে, এ কমন ছিল, তার মানে 2a হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাই, সেই ফাই কিন্তু এক্স এবং টি দুটোই তার মধ্যে ভ্যারিয়েবল আছে ফাই এর মধ্যে। তাহলে আমি এটাকে যদি এইভাবে ভেঙে নিই, ফাই ইকুয়ালস টু, আমি যদি এইভাবে লিখি সাই এক্স কস 2 পাই নিউ টি। সাই এক্স এর মধ্যে আমি কিন্তু 2a সাইন 2 পাই এক্স বাই ল্যামডাকে নিয়ে নিলাম। সাই এক্স এটা অনলি ভ্যারিয়েবল অফ এক্স, এই ফাংশনটা, ইন্টু কস 2 পাই নিউ টি। তাহলে ডি ফাই ডিএক্স কি পাবো আমরা? ডি ফাই ডিএক্স মাইনাস সাই এক্স ডি ফাই ডিটি করি, ডি ফাই ডিটি, তাহলে মাইনাস সাই এক্স, এখানে যেহেতু এটা কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, এখানে শুধু হয়ে যাবে 2 পাই নিউ সাইন 2 পাই নিউ টি। তাহলে d2 ফাই dt2, তাহলে সাইন, এটা তো আবার কস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার সাই এক্স কস 2 পাই নিউ টি। আবার আমি যদি এই ফাংশনটাকে d2 ফাই dx2 এইভাবে যদি আমি ডেরিভেটিভ করতাম, ডাবল ডেরিভেটিভ, তাহলে কি হতো? cos 2 পাই নিউ টি d2 সাই x dx2। আমরা একটা সমীকরণ লিখেছিলাম একটু আগে, d2 phi dx2 equals to 1 by c square d2 phi dt2। এই সমীকরণটা তোমরা আগেও পড়েছো হয়তো নিচু ক্লাসে, ফিজিক্সের ক্ষেত্রে এই সমীকরণগুলো অ্যাপ্লিকেবল ছিল। তাহলে এবার আমি যদি এই সমীকরণের এই d2 phi dx2 এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে কি পাবো? cos 2 pi নিউ টি d2 psi x dx2 1 by c square, এবার d2 phi d2 t square t2 আর কি, সেটা আমি ভ্যালুটা বসিয়ে দিলাম মাইনাস 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার psi x cos 2 pi নিউ টি। তাহলে এবার দুদিক থেকে দেখো cos 2 pi নিউ টি আছে, তাহলে cos 2 pi নিউ টি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি থাকবে এখানটায়? d2 psi x dx2 equals to মাইনাস, আমরা লিখতে পারি 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার বাই সি স্কোয়ার psi x। তাহলে এখানে কিন্তু আর কোনো টি টার্ম থাকলো না, টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট হয়ে গেল এটা। এখানে কিন্তু কোনো আর টাইম কোঅর্ডিনেট থাকলো না, শুধুমাত্র পজিশনের উপর হয়ে গেল ব্যাপারটা। এবার আমরা জানি যে নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, তাহলে আমি এখানে সি এর ভ্যালুটা কিন্তু পুট করে দিতে পারি। সি ইকুয়ালস টু কি হবে? নিউ ল্যামডা।
তাহলে সি এর ভ্যালু আমি যদি পুট করি, এবং আমরা আর একটা জিনিস জানি, কি জানি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এটা কিন্তু ডি ব্রগলির ইকুয়েশন। তাহলে ডি ব্রগলির ইকুয়েশনটা আমরা জানি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। তাহলে আমি যদি ল্যামডার জায়গায় এখানে এইচ বাই এম ভি পুট করে দিই, তাহলে আমার সি থাকবে সি ইকুয়ালস টু এইচ নিউ বাই এম ভি, এইচ নিউ বাই এম ভি। তাহলে আমরা সি এর ভ্যালু পুট করে এটা পেয়ে গেলাম, সি এর ভ্যালু পুট করে এটা পেলাম। এবার আমরা জানি যে আমাদের কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জিকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখি। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কি পাবো? আমরা পাবো টোটাল এনার্জি ই। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? তাহলে কে ই মানে হাফ এম ভি স্কোয়ার আমরা পাবো ই মাইনাস ভি। তার মানে কি হাফ এম ভি স্কোয়ার আমরা পাবো ই মাইনাস ভি। অতএব এম স্কোয়ার ভি স্কোয়ার আমরা কি পাবো? 2m ই মাইনাস ভি। আমরা এই এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু 2m ইন্টু ই মাইনাস ভি, এই ভ্যালুটা আমরা এখানটায় পুট করবো ভি স্কোয়ার ছাড়া, এম স্কোয়ার ভি স্কোয়ার ছাড়া। তাহলে কি দাঁড়াবে? মাইনাস 8 পাই স্কোয়ার, এখানে আসবে এম ই মাইনাস ভি এইচ স্কোয়ার সাই এক্স। এখানে ভি মানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি। অতএব d2 psi x dx2 plus 8 pi square m e minus v psi x by h square equals to 0। তাহলে এই সমীকরণটা কি? এটাই কিন্তু শ্রোডিঙ্গারস ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন, শুধু এক্স কোঅর্ডিনেটের সাপেক্ষে। আমরা যদি এটা 3 ডাইমেনশনে লিখি তাহলে কি দাঁড়াবে? d2 psi dx2 plus d2 psi, বা আমরা d2 এর জায়গায় ডেল্টা লিখবো কারণ এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আসছে, যেহেতু শুধুমাত্র x নেই এখানে y z কোঅর্ডিনেটও আছে, আমরা ডেল্টা দিয়ে লিখবো del 2 psi del y2 plus del 2 psi del z2 plus 8 pi square m e minus v psi by h square equals to 0। এটা কি? এটা কিন্তু 3 ডাইমেনশনে শ্রোডিঙ্গারস ইকুয়েশন। তাহলে আমরা এটা পেলাম কোথা থেকে? আমরা জাস্ট এটাকে স্ট্যান্ডিং ওয়েভ ধরে নিয়েছি, স্ট্যান্ডিং ওয়েভ ধরে তার ইকুয়েশন সলভ করলাম এবং তার মধ্যে ডি ব্রগলি ইকুয়েশনকে দিয়েছি, ডি ব্রগলি ইকুয়েশনের অ্যাপ্লিকেশন করেছি, করে আমরা কিন্তু এই শ্রোডিঙ্গারস ইকুয়েশনে আসলাম। তাহলে আমরা তো শ্রোডিঙ্গার ইকুয়েশন ডিরাইভ করলাম, তাহলে কেন আমি প্রথমে বললাম যে শ্রোডিঙ্গারস ইকুয়েশন ক্যান নট বি ডিরাইভড? এইটা আমরা শুধুমাত্র চেষ্টা করেছি কেমন করে শ্রোডিঙ্গারস ইকুয়েশনকে আনা যায়, এবং সেটা করতে গিয়ে আমরা কিন্তু অনেক অনৈতিক সাহায্য নিয়েছি। কি কি সেই সাহায্যগুলি কি কি, যেটা আমাদের এখানে অ্যাপ্লাই করা উচিত হয়নি কিন্তু আমরা করেছি? প্রথম কথা, আমরা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করতে গিয়ে, আমরা কোয়ান্টাম মেকানিক্সের ওয়েভ ইকুয়েশন আনতে গিয়ে আমরা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনের সাহায্য নিয়েছি। কেন নিলাম? কোয়ান্টাম মেকানিক্সের যে ওয়েভ ইকুয়েশন, যারা মাইক্রো পার্টিকেল থাকে তারা যে ওয়েভ ইকুয়েশনটা ফলো করে, অর্থাৎ শ্রোডিঙ্গার ইকুয়েশন, সেটাকে ডিরাইভ করতে গিয়ে আমরা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন নিলাম, সেটা তো নেওয়া উচিত হয়নি আমাদের। দ্বিতীয়ত ইন্ট্রোডাকশন অফ ডি ব্রগলি ইকুয়েশন, অর্থাৎ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ইন ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। তো ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনে আমরা তো কোনোভাবেই ডি ব্রগলি ইকুয়েশনকে অ্যাপ্লাই করতে পারি না, কারণ ডি ব্রগলি ইকুয়েশনটা কি বোঝায় সেটা কিন্তু ক্লাসিক্যাল
মেকানিক্স কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে পারে না। তাহলে ক্লাসিক্যাল এক্সপ্রেশনের মধ্যে নিশ্চয়ই ডি ব্রগলি ইকুয়েশনকে ইন্ট্রোডিউস করাটা উচিত হয়নি। তাহলে এটাও আমরা করেছি কারণ আমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশন আনতে হতো। তাহলে এই দুটো ব্যাপার এবং এর সাথে আরেকটি আছে, আমরা স্ট্যান্ডিং ওয়েভকেই কিন্তু শ্রোডিঙ্গার ইকুয়েশন আনার জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছি। তাহলে স্ট্যান্ডিং ওয়েভকে কেন ধরবো, কেন স্ট্যান্ডিং ওয়েভ দিয়ে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনকে ডিরাইভ করব? তো এই যে আমরা যে এখানে যে ইন্ট্রোডাকশনটা করেছি, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন নিয়েছি, ডি ব্রগলি ইকুয়েশন তার মধ্যে ইন্ট্রোডিউস করেছি, স্ট্যান্ডিং ওয়েভ এক্সপ্রেশন নিয়েছি, এগুলো শুধুমাত্র শ্রোডিঙ্গার্স ইকুয়েশনকে নিয়ে আসার জন্য। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু অন্যায়ভাবে করছি, এইগুলিকে আমি ইললজিক্যালি অ্যাপ্লাই করেছি যাতে শ্রোডিঙ্গার্স ইকুয়েশনকে নিয়ে আসা যায়, কিন্তু এর পিছনে কোনো লজিক নেই। সেই জন্য বলা হয় যে শ্রোডিঙ্গার্স ইকুয়েশন ক্যান নট বি ডিরাইভড।